AK-47 রাইফেলটির নাম শোনেনি এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই রয়েছে, যেটা কিনা বিশ্বের সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত একটি গান। তো আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটা মূলত একটি রাশিয়ান হিস্টোরিক্যাল সিনেমা। আর এই মুভিতে আমরা জানবো AK-47 রাইফেল কিভাবে আবিষ্কার হয়েছিল, মানে এটা কে তৈরি করেছিল এবং কিভাবে তৈরি করেছিল। আর এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে তৈরি। মুভিটির নাম হলো কালাশনিকভ বা AK-47। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। সালটা ছিল 1941, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন রাশিয়া এবং জার্মানির মধ্যে যুদ্ধ চলছিল। চারিদিকে শুধু গোলাবারুদ, চিৎকার, চেঁচামেচি। এখন একটা সময় জার্মানিরা রাশিয়ার একটি ট্যাঙ্কে ঘিরে ফেলে এবং সেটার উপর গোলাবারুদ ফেলতে শুরু করে। ফলে ওই ট্যাঙ্কের মধ্যে থাকা 6 জনের মধ্যে 5 জনই মারা যায়, কিন্তু ট্যাঙ্কে যে ড্রাইভার ছিল সে বেঁচে যায়, আর তার নাম মিখাইল কালাশনিকভ। আর এই হলো সেই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে বেশি পরিচিত এবং ব্যবহৃত গান AK-47 আবিষ্কার করেছিল। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই তাকে হসপিটালে নিয়ে আসা হয়, কারণ যুদ্ধে সে বেশ আহত হয়েছিল। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন তাকে বাড়ি যাওয়ার আদেশ দেওয়া হয়, কারণ সে যুদ্ধে যাওয়ার জন্য একদমই ফিট ছিল না। সে এবং আরও বেশ কিছু আহত সৈনিকদের একটি ট্র্যাকে বসিয়ে বাড়ি পাঠানো হচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের ট্র্যাকটি কাদায় আটকে যায়। কিছুতেই সেটাকে বের করা সম্ভব হয়নি। ফলে মিখাইল এবং তার সিনিয়র কমান্ডার পাশের গ্রামে সাহায্য চাইতে যায়। তাদের মনে হয় সেখানে হয়তো জার্মান সৈন্যরা থাকতে পারে, তাই কমান্ডার মিখাইলকে একটি ছোট বন্দুক দেয় এবং নিজের কাছে একটি মেশিন গান রাখে। আর এই মেশিন গানটি রাশিয়ান সেনাবাহিনী তৈরি করেছে, কিন্তু এটা এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে, অর্থাৎ এই প্রথমবার কোনো যুদ্ধে এটাকে ব্যবহার করা হয়েছে। এরপর তারা একটি বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা জার্মান সৈন্যের মুখোমুখি হয়। তখন কমান্ডার তার মেশিন গান দিয়ে 2 জন জার্মান সৈন্যকে মেরে ফেলে, কিন্তু এরপর যখন অন্য একজন বন্দুক নিয়ে আসে তখন তার বন্দুকটি আটকে যায়, অর্থাৎ বন্দুক জ্যাম হয়ে যায়, যেটা বন্দুকের একটি কমন সমস্যা। তো কমান্ডার অনেক চেষ্টা করেও বন্দুকটি চালাতে পারে না, আর ততক্ষণে ওই সৈন্যটি কমান্ডারকে গুলি করে দেয়। আর সেই মুহূর্তে মিখাইল তার ছোট বন্দুক দিয়ে ওই জার্মান সৈন্যকে মেরে ফেলে এবং কমান্ডারের আরও গুলি লাগার আগে তাকে বাঁচিয়ে নেয়। আর এই গুলির শব্দ শুনে গ্রামের একজন লোক চলে আসে এবং তাদের সাহায্য করে। এরপর মিখাইল কমান্ডারের বন্দুকটি খুলে বোঝার চেষ্টা করে যে আসলে কী কারণে এটা জ্যাম হয়ে গেছিল। এভাবে কিছুক্ষণ দেখার পর সে বুঝতে পারে আসলে বন্দুকটির মধ্যে জল ঢুকেছিল, তাই এটা আটকে গেছিল। এর মানে এই বন্দুকটি যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, এটাকে আরও আপগ্রেড করতে হবে। তো কিছুক্ষণ পর তারা ট্র্যাকের কাছে পৌঁছায়। এরপর সকল আহত সৈনিকদের ট্রেনে তুলে দেওয়া হয়, অর্থাৎ তাদের বাড়ি পাঠানো হচ্ছে। আর এই ট্রেনে মিখাইলের মতো আরও অনেক সৈনিক থাকে। এখন মিখাইল তার সামনে থাকা একজন সৈনিকের সাথে কথা বলে এবং কথায় কথায় সে একটি ডায়েরি বা বই বের করে, যার মধ্যে একটা বন্দুকের ডিজাইন ছিল। আর সে এটা তাকে দেখায় এবং বলে, এই ডিজাইনটা আমি নিজে তৈরি করেছি আর একদিন আমি এটা বানাবো। আসলে মিখাইলের ছোটবেলা থেকেই শখ ছিল বন্দুক বানানোর, তাই সে ছোটবেলায় নিজে নিজে বন্দুক বানিয়ে খেলা করত। তো কথা বলতে বলতে মিখাইল মাটাই নামের একটি স্টেশনে চলে আসে। আর এটা হলো রাশিয়ার এমন একটা শহর যেখানে সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্রের কারখানা রয়েছে। তাই মিখাইল তার ভাগ্য পরিবর্তন করার জন্য যুদ্ধের মধ্যে বাড়ি না গিয়ে সেখানে নেমে পড়ে এবং স্টেশন থেকে সোজা সেই বন্দুক বানানোর কারখানায় চলে যায়। সে এখানের সিনিয়র অফিসারকে তার বন্দুকের ডিজাইন দেখায় এবং বলে সে এই বন্দুক বানাতে চায়, কিন্তু অফিসার তার কোনো কথায় গুরুত্ব দেয় না। সে মনে করে এ কিভাবে বন্দুক বানাবে, যে একজন মূর্খ সাধারণ সৈনিক, এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। মিখাইল তখন হতাশ হয়ে স্টেশনে ফিরে আসে, কিন্তু সেই সময় সে তাদের জেনারেলকে দেখে, মানে যার আন্ডারে সে যুদ্ধ করেছিল। এরপর সে দৌড়ে তার কাছে যায় এবং পরিচয় দেয় এবং বন্দুকের ডিজাইন দেখিয়ে ফ্যাক্টরিতে কাজ করার অনুমতি চায়। জেনারেল তখন মিখাইলের এই আগ্রহ দেখে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে একটি চিঠি লিখে সিল করে দেয় আর বলে এটা ফ্যাক্টরির ম্যানেজার বা কমান্ডারকে দেখাবে, সে তোমাকে কাজে নিয়ে নেবে। এরপর মিখাইল চিঠি নিয়ে আবার সেই ফ্যাক্টরিতে যায় এবং সেটা সিনিয়র অফিসারকে দেখালে সে আর তাকে বাধা দিতে পারে না। তো মিখাইল সেখানে কাজ করা শুরু করে এবং পুরো আগ্রহ নিয়ে বন্দুক বানানো শুরু করে। আর আমরা দেখি তার এক হাত এখনও ভাঙা, তাই তার কাজ করতে অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও সে হার মানে না। সে তার বন্দুক বানানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। এখন তার আগ্রহ এবং ধৈর্য দেখে সেখানকার কয়েকজন ওয়ার্কার তাকে সাহায্য করতে শুরু করে এবং একটা সময় সেই বন্দুক তৈরি হয়ে যায়। এরপর সে তার সাথীদের নিয়ে সেটা টেস্ট করতে যায় এবং টেস্টে বন্দুকটি বেশ ভালো কাজ করে। তাই সে সিদ্ধান্ত নেয় সেই বন্দুকটি সেনাবাহিনীর বড় অফিসারকে দেখাবে। ফলে সে সেখানকার একজন সুপিরিয়র জেনারেলের কাছে যায়, কিন্তু সেখানে গেলে জেনারেলের গার্ডস তাকে জিজ্ঞেস করে তোমার এখানে কি কাজ, কার সাথে দেখা করবে।
তখন মিখাইল তার বানানো বন্দুকটি দেখায়, ফলে সবাই মনে করে সে হয়তো হামলা করতে এসেছে। তাই তারা তাকে আটকে রাখে এবং বন্দুকটি নিয়ে নেয়। এরপর জেনারেল সেখানে আসলে গার্ডরা তাকে বন্দুকটি দেখায় এবং বন্দুকটি দেখে তার খুব পছন্দ হয়। তাই জেনারেল মিখাইলকে আবারও ভেতরে ডাকে এবং বলে, তোমার এই বন্দুকটি আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু তোমাকে এই বন্দুকের মধ্যে কিছু পরিবর্তন বা আপগ্রেড করতে হবে। তারপর তুমি অস্ত্রের প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, আর যদি তুমি এই প্রতিযোগিতায় ফার্স্ট হও তাহলে সরকার তোমার এই বন্দুকের কমার্শিয়াল প্রোডাকশন করবে, মানে সরকার তোমার থেকে ডিজাইন কিনে নিয়ে সেনাবাহিনীর জন্য প্রোডাকশন শুরু করবে। তো এরপর মিখাইল মস্কো শহরে পৌঁছায় বন্দুকটি টেস্ট করার জন্য। সেখানে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সে তার বন্দুকের আরও অনেক পরিবর্তন করে, অর্থাৎ সেটাকে আরও হালকা এবং মজবুত বানায়। কিন্তু এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে তাকে এই বন্দুকের একটি প্রফেশনাল স্কেচ তৈরি করতে হবে, মানে এই বন্দুকের কোন পার্টসের কতটা সাইজ থাকবে, কতটা ওয়েট থাকবে এসব। এখন যেহেতু মিখাইল খুব একটা পড়াশোনা করেনি, তাই সে স্কেচ সম্পর্কে কিছুই জানে না। তাই ক্যাথি নামে সেখানকার একটি মেয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। আসলে ক্যাথি ছিল এসবে খুবই এক্সপার্ট। তো এভাবে তারা কাজ করতে করতে একটা সময় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। ক্যাথিও তার মনোবল দেখে তাকে সমস্ত কাজে সাহায্য করতে থাকে। এরপর প্রতিযোগিতার দিন চলে আসে, আর কালাশনিকভ এই দিনটির জন্যই বহুদিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিযোগিতায় সে ব্যর্থ হয়, কারণ নিশানা মিস হয়, প্লাস বন্দুকের পারফরমেন্সও ভালো হয় না। এছাড়া অন্য যে কোম্পানিগুলো এসেছিল তাদের বন্দুক আরও ভালো ছিল, তাই প্রতিযোগিতায় সে হেরে যায়। ফলে সে অনেকটা ডিমোটিভেট হয়ে পড়ে। এরপর সেখানে থাকা একজন অফিসার তাকে আবারও মোটিভেট করে এবং বলে, নেক্সট ইয়ার আবারও একটি কম্পিটিশন হবে, তাই তুমি আবারও কাজাকিস্তান গিয়ে নতুন কোনো বন্দুকের উপর কাজ শুরু করো। মিখাইল তখন কাজাকিস্তান ফিরে এসে দিনরাত এক করে নতুন ডিজাইনের উপর কাজ শুরু করে দেয়। আর তখন সালটা ছিল 1943। ডিজাইন কমপ্লিট হলে সে আবারও সেই পুরনো ফ্যাক্টরিতে যায় এবং বন্দুকটিকে আরও ভালো বানানোর চেষ্টা করে। বন্দুকটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তারা যখন সেটাকে টেস্ট করে তখন তারা সফল হয়। তাই এখন সময় হয়েছে তার নতুন বন্দুকটিকে আবারও কম্পিটিশনে নিয়ে যাওয়ার। ফলে সে বেরিয়ে পড়ে আবারও মস্কোর উদ্দেশ্যে। এখন স্টেশনে মিখাইল একজন লোককে দেখতে পায়, আর সে ছিল একজন জেল কয়েদি। তবে সে আর কেউ নয়, সে ছিল মিখাইলের নিজের ভাই। এখন কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের জানানো হয়নি। অবশেষে মিখাইল তার গন্তব্যস্থান মস্কোতে চলে আসে। এখানে এসে সে প্রথমে তার গার্লফ্রেন্ড ক্যাথির সঙ্গে দেখা করে এবং তারা একসঙ্গে অনেকদিন পর একটা ভালো মুহূর্ত কাটায়। পরদিন কম্পিটিশনে মিখাইলের সেই মেশিন গানটি টেস্ট করা হয় এবং এখানে ছিল তার সাথে আরও একজন প্রতিযোগী। তবে দুঃখের বিষয় তারা দুজনেই এই প্রতিযোগিতায় ব্যর্থ হয়। এর কারণ তাদের বন্দুকে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। তাই সেখানকার অফিসাররা তাদেরকে নতুন ডিজাইন তৈরি করার পরামর্শ দেয়। এখন রিজেক্ট হওয়ার কারণে স্বাভাবিকভাবেই মিখাইল খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সে আর কোনো বন্দুক বানাতে চায় না। সে তার পুরনো ক্যাম্পে অর্থাৎ সেই যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে চায়। কিন্তু যেমনটা আমরা দেখেছিলাম সে শারীরিকভাবে ফিট ছিল না, তাই তাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না। এরপর রাতের বেলা মিখাইল শুয়ে শুয়ে ভাবতে থাকে, সে যদি সেদিন ট্রেন থেকে না নেমে তার বাড়ি চলে যেত তাহলে জীবনটা এখন অন্যরকম হতো। হাসি খুশিভাবে জীবনটা কাটতো, ঠিক যেমনটা সে তার ছোটবেলায় কাটিয়েছে তার মায়ের কাছে থেকে। পরদিন মিখাইল ক্যাথির বাড়ি যায় এবং তার মায়ের সাথে দেখা করে। স্বাভাবিকভাবেই মেয়ের মায়েরা যা যা প্রশ্ন করে তিনিও তেমনই কিছু প্রশ্ন মিখাইলকে করে। তবে মিখাইল তার মন থেকে সব ভয় সরিয়ে সরাসরি ক্যাথিকে বিয়ের প্রস্তাব দেয়। পরের দিন ঘটনা সম্পূর্ণ পাল্টে যায়। এতদিন ধরে চলে আসা যুদ্ধ অবশেষে সমাপ্ত হয়েছে। সোভিয়েত জয়লাভ করেছে এবং প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করছে। তবে এটাও তো সত্যি, এখন আর সৈনিকদের বন্দুকের খুব একটা দরকার পড়বে না। মিখাইল এতগুলো বছর ধরে তার বন্দুকের উপর কাজ করছে, কিন্তু সেগুলো আর কোনো কাজে আসবে না। সৈনিকদের আর হয়তো বন্দুকের প্রয়োজন হবে না। মিখাইল তার মন ভর্তি বেদনা নিয়ে কমরেড মার্শালের কাছে যায় এবং সে তার মনের কথাগুলো বলে। সে বলে, এই যে আমি নতুন ডিজাইন নিয়ে কাজ করছি সেটা তো আর কোনো কাজেই আসবে না। যুদ্ধ তো শেষ, এখন আমি কি করব? তবে কমরেড তাকে জানায় একটি ভালো খবর রয়েছে, বন্দুকের প্রোডাকশন কন্টিনিউ করা হবে। অর্থাৎ যুদ্ধ থেমে গেলেও বন্দুকের চাহিদা এখনও কমেনি এবং তুমি তোমার বন্দুকটি নিয়ে কাজ চালু রাখতে পারো। ফলে মিখাইল আবারও মনোবল ফিরে পায় এবং জোর কদমে কাজ শুরু করে দেয়। এখন সালটা ছিল 1947 এবং সে কোব্রক সিটি নামক একটি শহরে এসে পৌঁছায়, যেখানে সে তার নতুন বন্দুকের মডেলটি নিয়ে কাজ করবে। সেখানে আর একজন মানুষ তার সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে আলেকজান্ডার। এরপর সেখানে তারা জেনারেল ভ্যাসিলি ডেক্টরোভের গাড়ি দেখতে পায়, যেটা স্ট্যালিন নিজে তাকে গিফট করেছিলেন। মিখাইল তখন মনে মনে ঠিক করে নেয় সেও একদিন স্ট্যালিনের থেকে একটা গিফট নেবে। আচ্ছা, স্ট্যালিনকে তা হয়তো আপনারা ইতিহাস বইয়ে পড়েছেন বা বিস্তারিত জানতে আপনারা গুগল ভিজিট করে দেখতে পারেন।
তো সেই মানুষটি অর্থাৎ ভ্যাসিলি ডেক্টরফ সে ছিল মিখাইলের প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ সেখানে শুধু মিখাইল একা বন্দুক প্রেজেন্ট করবে না, সেই মানুষটিও তার নতুন বন্দুকটি প্রেজেন্ট করবে। তো এরপর মিখাইল জোর কদমে তার কাজ করতে থাকে এবং ফাইনালি সে তার নতুন বন্দুকের মডেলটি কমপ্লিট করে নেয়। তবে এখন প্রয়োজন হচ্ছে টেস্ট ফায়ারের, বন্দুকটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। তবে ফায়ারিং রেঞ্জে বর্তমানে ডেক্টরফের বন্দুকটি টেস্ট করা হচ্ছে, অর্থাৎ মিখাইল তার বন্দুকটি টেস্ট করতে পারবে না এবং তাকে প্রায় 2 দিন ওয়েট করতে হবে। তবে সে তার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না, তাকে এখনই তার বন্দুকটি টেস্ট করতে হবে। তাই সে কোনো নিয়ম না মেনে সেখানে একটি লোহার ড্রাম রেখে তাতে ফায়ারিং করে টেস্ট করতে থাকে। এখন হঠাৎ ফায়ারিংয়ের শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। যেহেতু সেখানে অযথা ফায়ারিং করার পারমিশন নেই, তাই সঙ্গে সঙ্গে 2জন গার্ড এসে তাকে অ্যারেস্ট করে নেয়। তবে মিখাইলের মুখে ছিল হাসি, কারণ বন্দুকের প্রত্যেকটা গুলি একদম ঠিক জায়গাতেই লাগে। পরের দিন জেনারেল ডেক্টরফ নিজে মিখাইলকে ডেকে পাঠিয়েছে, অর্থাৎ যে ছিল মিখাইলের প্রতিদ্বন্দ্বী। তবে সে মিখাইলের সাথে খুব ভালো ব্যবহার করে এবং সে তার নতুন বন্দুকটি দেখতে চায়। ফলে মিখাইল তার বন্দুকটি দেখায় এবং জেনারেল বন্দুকটি ভালো করে খতিয়ে দেখে। জেনারেল ডেক্টরফ তখন নিজেই বলে, এই বন্দুকের সামনে আমার বন্দুক টিকবে না, এটি খুবই উন্নত এবং প্রতিযোগিতায় এর ধারে কাছেও কেউ যেতে পারবে না। পরের দিন ফায়ারিং রেঞ্জে 2টো বন্দুক টেস্ট করা হয়। একটা বন্দুককে 2বার করে টেস্ট করা হবে। প্রথমে জলে ভিজিয়ে চালানো হবে, তারপর ধুলোবালি মাখিয়ে। তো প্রথম বন্দুকটি জলে ভেজানোর পর ঠিকঠাক চললেও ধুলোবালি মাখানোর পর সেটি জ্যাম হয়ে যায়, অর্থাৎ আটকে যায়। কিন্তু মিখাইলের বন্দুকটি 2টো টেস্টেই সফল হয়, ফলে প্রতিযোগিতায় মিখাইলের বন্দুকটি জিতে যায়। সেই খুশির খবরটি তার গার্লফ্রেন্ড ক্যাথিকে জানায়। তবে ক্যাথিও তাকে একটি খুশির খবর জানায় যে সে প্রেগনেন্ট। এরপর এভাবে বহুদিন কেটে যায়। এখন সালটা হলো 1949 এবং আমরা দেখতে পাই মিখাইলকে সিনিয়র সার্জেন্ট উপাধি দেওয়া হয়েছে। আর মিখাইলের সঙ্গে সুপ্রিম জেনারেল দেখা করে এবং বলে, তোমার বন্দুকের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে গেছে। জেনারেল তখন তাকে জিজ্ঞেস করে, তুমি শেষ কবে তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে? মিখাইল তখন বলে, সময়টা এতটাই বেশি যে সে তার মায়ের মুখটাই ভুলতে চলেছে। এরপর তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো সৈন্য দাঁড়িয়ে আছে প্যারেড করার জন্য, আর তাদের সবার হাতে মিখাইলের তৈরি সেই বন্দুকটি, অর্থাৎ AK-47। জেনারেল তখন মিখাইলকে দেখিয়ে সকল সৈনিকদের বলে, তোমাদের হাতে এখন যে অসাধারণ বন্দুকটি রয়েছে এটা আর কেউ নয়, বরং এই সৈনিক বানিয়েছে। তাই সবাই হাততালি দিয়ে তাকে সম্মান জানায়, আর এটা দেখে মিখাইল ইমোশনাল হয়ে যায়। জেনারেল তখন তাকে বুকে জড়িয়ে ধরে এবং বলে, এখন তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাও। তো জেনারেলের কথা শুনে প্রায় 10 বছর পর মিখাইল তার স্ত্রী আর 2 বাচ্চাকে নিয়ে তার গ্রামের বাড়ি যায় এবং ফাইনালি সে তার মায়ের সঙ্গে দেখা করে। আর এই মুভি থেকে আমরা একটা জিনিস শিখতে পারি। সেই ঘটনার কথা মনে করুন যখন মিখাইল আহত হয়েছিল এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিল। সে যদি তখন বাড়ি চলে যেত তাহলে হয়তো এই দিনটি সে দেখতে পেত না, বা এই গোটা বিশ্ব AK-47 নামক বন্দুকটির নামও হয়তো জানত না। আজকে কম বেশি প্রত্যেকেই আমরা AK-47 বন্দুকটির নাম জানি, যেটির পুরো নাম হচ্ছে অটোমাট কালাশনিকোভা, অর্থাৎ কালাশনিকোভের অটোমেটিক রাইফেল। যেহেতু এটা 1947 সালে বানানো হয়েছিল, সেই জন্য 47, অর্থাৎ AK-47। তো মুভিটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।